প্রিয় শিক্ষার্থী, বিলচন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজে অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের কৃষি শিক্ষা বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, নিরাপদ দূরত্ব মেনে চলছো, মাস্ক ব্যবহার করছো। তোমাদের অনলাইন ক্লাসে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম গবাদি পশুর কৃত্রিম প্রজননের একেবারে শেষ ধাপের দিকে ছিলাম। দুটো ধাপ আমাদের বাদ ছিল। সেই ধাপ দুটো দেখো যে তিনটা আলোচনা করা হয়ে গেছিল। 4 নম্বর হচ্ছে বীর্য সংরক্ষণ। আমরা তরলীকরণ পর্যন্ত শেষ করেছিলাম। এখন বীর্য সংরক্ষণ, আর আরেকটা ছিল হচ্ছে গাভীতে বীর্য প্রয়োগ। এই দুটা পয়েন্ট বাদ ছিল। বীর্য সংরক্ষণ আমরা কিন্তু বীর্য তরলীকরণ করেছিলাম। যে বীর্যটা আমরা কালেক্ট করলাম সেটাকে ওইরকম ঘন অবস্থা না রেখে তরল করেছিলাম বিভিন্ন ধরনের তরল কারক পদার্থের মাধ্যমে, যেমন ট্রিস ডাইলুয়েন্ট, তারপর ডিমের কুসুম, সোডিয়াম সাইট্রেট, এই ধরনের পদার্থ দিয়ে আমরা বীর্যকে তরল করেছিলাম। এখন বীর্যকে সংরক্ষণ করব আমরা। বীর্যকে তো ওইভাবে ওপেন রাখলে ওটা তো বীর্যের মধ্যে শুক্রাণু রয়েছে। শুক্রাণু মানে কি? জীবিত। সেই জীবিত অংশকে যদি আমরা যেনতেনভাবে রেখে তাহলে মারা যাবে। মারা গেলে সেই বীর্য দিয়ে তুমি যদি প্রজনন করিয়ে দাও তাহলে অবশ্যই কি হবে না? জাইগোট হবে না। জাইগোট হবে না মানে এখান থেকে বাচ্চা হবে না। তাহলে বীর্যটা কীভাবে সংরক্ষণ করা যেতে পারে? আমি যদি 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তুমি সংরক্ষণ করো তাহলে সেটাকে মাত্র বেশি সময় না, এই 2 থেকে 3 দিন তুমি রাখতে পারবে। 2 থেকে 3 দিন রাখতে পারবে। কিন্তু তুমি যদি এটা -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্ট্রতে করে রাখো, আমরা ওই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় স্ট্র ব্যবহার করি, এরকম ধরনের স্ট্রতে যদি তুমি রাখো -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এদেরকে 25 বছর পর্যন্ত এই শুক্রাণুকে জীবিত অবস্থা রাখা সম্ভব। তাহলে এখানে আমরা কি বুঝলাম? যে বীর্যকে তরলকৃত বীর্যকে আমরা ওপেনলি যেন তেনভাবে রাখবো না, যেখানে সেখানে রাখবো না, যে কোনো ফ্রিজের মধ্যেও রাখবো না। আমরা এটাকে যদি 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে রাখি, 2 থেকে 3 দিন পর্যন্ত রাখতে পারবো, তারপরে কিন্তু মারা যাবে। ওই বীর্য দিয়ে কাজ হবে না। কারণ কি? আমরা অনেক সময় দেখি যে অফিসে নিয়ে এসে কৃত্রিম প্রজনন করালাম গাভীকে বা বকনাকে, কিন্তু পরবর্তীতে আর কি হলো না, যাকে আমরা গর্ভবতী বলি সে গর্ভবতী হচ্ছে না। কেন হচ্ছে না? এই ধরনের টেকনিক্যাল প্রবলেমের কারণে হতে পারে। হয়তো বা যে বীর্য দিয়ে প্রজনন করিয়ে দেওয়া হয়েছে সে বীর্যটা কিনা সুস্থ ছিল না, জীবিত ছিল না, এই কারণে হতে পারে। কিন্তু এটাকে আমরা বহুদিন পর্যন্ত রাখতে পারি। এমন একটা জাত হতে পারে যে বিদেশি জাত, অস্ট্রেলিয়া জাত, পাকিস্তানের জাত, ভারতের জাত, যে জাতটা আমরা সবসময় পাবো না, কিন্তু একবার কালেক্ট করা হয়েছে। সেই কালেক্ট করা বীর্যকে আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত রাখতে পারি, 25 বছর পর্যন্ত রাখতে পারবো, যদি এটাকে স্টর মধ্যে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে পারি। আমরা পড়াশোনা করছি যে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইজি মনে হচ্ছে, কিন্তু ইজি জিনিস নয়। আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই পানি কী হয়ে যায়? বরফ হয়ে যায়। আর সেখান থেকে একবার নিচে নামতে 196 ডিগ্রি সেলসিয়াস, মানে কত কম তাপমাত্রা। এই তাপমাত্রাতে আপনি যাই রাখবে না কেন, মানুষ রাখো, গরু রাখো, ছাগল, সব কি হয়ে যাবে? একবারে ফ্রিজ হয়ে যাবে, বরফ হয়ে যাবে। তাহলে এই যে আমরা যে মিশরের যে পিরামিডগুলো দেখি, মমি যে করে রাখা হয়েছে, এরকম কম তাপমাত্রা রাখা হয়েছে, জন্য যুগ কিন্তু একই রকম রয়ে গেছে। এই তাপমাত্রায় আমরা 25 বছর পর্যন্ত বীর্যকে কি রাখতে পারি? ভালো রাখতে পারি। এরপরে চলে আসো যে আমরা সংরক্ষণ করলাম, এখন গাভীতে আমরা প্রয়োগ করবো। এটা কিভাবে প্রয়োগ করা যায়? এটা প্রয়োগ করার জন্য একটু কৌশল আছে, একটা ব্যাপার সেটা আছে। সেটা যে কোনোভাবে প্রয়োগ করা যাবে না, দক্ষ লোক লাগবে অবশ্যই। আর যে গাভীটাতে প্রয়োগ করবো সে গাভীটা অবশ্যই ডাকে আসতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে এবং ডাকে আসতে হবে। ডাকে না আসলে সেখানে কিন্তু প্রয়োগ করলে কি হবে না? লাভবান হওয়া যাবে না। তাহলে এটার মধ্যে আমরা কয়েকটা জিনিস লাগবে। একটা সিরিঞ্জ লাগবে। নাম্বার 1, 5 ml এর সিরিঞ্জ।
5 ml এর সিরিঞ্জ লাগবে। সিরিঞ্জ আমরা অবশ্যই চিনি। সিরিঞ্জ 5 ml এর সিরিঞ্জ, একটা AI পাইপ, এটা হচ্ছে যে AI টিউবও বলতে পারি আমরা, AI টিউব। এটা এই প্রজনন কাজের জন্য ব্যবহার করা হয়, AI টিউব। তারপর হ্যান্ড গ্লোভস লাগবে, গ্লিসারিন লাগবে, গ্লিসারিন। নাম্বার 4, হ্যান্ড গ্লোভস। আর একটা জিনিস লাগবে হচ্ছে অ্যাপ্রন, ওকে অ্যাপ্রন করতে হবে। এই কয়টা জিনিস নিয়ে তোমাকে কাজে অগ্রসর হতে হবে। কি বলছি? 5 ml সিরিঞ্জ। আমরা যে মানুষের ক্ষেত্রে যে ইনজেকশনটা দিই, ছোট যে সিরিঞ্জগুলো, এগুলো কিন্তু 5 ml এর সিরিঞ্জ। 5 সিসি বলে, 5 ml বলে। মনে রাখবা যে সিসি এবং ml একই একক। তাহলে 5 ml একটা সিরিঞ্জ নেব, AI টিউব নেব, গ্লিসারিন, হ্যান্ড গ্লোভস এবং অ্যাপ্রন। এই জিনিসগুলো নিয়ে আমি কাজে অগ্রসর হব। তারপর আমি যে সংরক্ষণ করেছিলাম যে বীর্যটা, এই বীর্য থেকে আমি এই 5 ml সিরিঞ্জে নেব। নেওয়ার পরে AI টিউবের সঙ্গে সেট করতে হবে। সেট করে তারপরে হ্যান্ড গ্লোভস তো অবশ্যই করতে হবে, হ্যান্ড গ্লোভস করতে হবে, অ্যাপ্রন করতে হবে। এটাকে একটু পিচ্ছিল করার জন্য গ্লিসারিন প্রয়োগ করতে হবে এই টিউবের সঙ্গে। করে হ্যান্ড গ্লোভস পরে গাভী বা বকনার যৌনাঙ্গ যেটা আছে সেখান দিয়ে হাত প্রয়োগ করে জরায়ুটা ধরে ফেলতে হবে। জরায়ুটা ধরে, যারা অভিজ্ঞ তারা বুঝতে পারবে জরায়ুর মুখ সে পেল কিনা। তখন এই সিরিঞ্জ এবং AI পাইপের সঙ্গে যে সিরিঞ্জ লাগানো আছে, AI পাইপের সিরিঞ্জে দিয়ে ওই একবার জরায়ুর মুখে প্লেস করতে হবে। প্লেস করে সিরিঞ্জের যে পিস্টন থাকে, যেটা দিয়ে ধাক্কা দিতে হয়, তাকে আমরা কি বলি? পিস্টন বলি। পিস্টন দিয়ে চাপ প্রয়োগ করতে হবে। চাপ প্রয়োগ করলে যেহেতু এর মুখটা যে লেগে আছে জরায়ুর মুখের সঙ্গে, অতএব সেই সিরিঞ্জের মধ্যে যে উপাদানগুলো আছে, কি উপাদান আছে? বীর্য আছে। সেই বীর্যটা জরায়ুর মধ্যে চলে যাবে। চলে গেলেই আমার কৃত্রিম প্রজনন সম্পূর্ণ হয়ে যাবে। আমার মনে হয় যে এটুকু বুঝতে পেরেছ যে আমরা 5 ml এর একটা সিরিঞ্জের মধ্যে ওই সংরক্ষিত বীর্যটা নেব। বীর্য নেওয়ার পরে এটা AI পাইপের সঙ্গে সেট করব, করে হ্যান্ড গ্লোভস পরবো, অ্যাপ্রন করবো। হ্যান্ড গ্লোভস পরা হাত আমি যৌনাঙ্গ দিয়ে জরায়ু ধরে ফেলবো এবং জরায়ুর মুখে AI পাইপের টিউব লাগিয়ে দিয়ে পিস্টনের মাধ্যমে ধাক্কা দিয়ে বীর্যটা জরায়ুতে প্লেস করব। এভাবে আমরা কি করতে পারি? গাভীতে বীর্যটা প্রয়োগ করতে পারি এবং এতে কৃত্রিম প্রজনন সম্পন্ন হয়ে যাবে। এরপর চলে আসো ঋতুচক্র। ঋতুচক্র এই যে আমরা এখানে লিখেছি ঋতুচক্র। এই ঋতুচক্রের ইংরেজি হচ্ছে স্টার্স সাইকেল। স্টার্স সাইকেল বা ঋতুচক্র, যাকে আমরা বলছি ঋতুচক্র। স্টার্স সাইকেল বা ঋতুচক্র এটা কি জিনিস? এটা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক বকনা বা গাভীর স্বাভাবিক যে প্রজনন অঙ্গগুলো রয়েছে, স্বাভাবিক যে প্রজনন কালটা রয়েছে, সেই প্রজনন কালে তার জননতন্ত্রের একটা ধারাবাহিক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই ধারাবাহিক পরিবর্তন লক্ষ্য করা গেল, এটি হচ্ছে ঋতুচক্র। একটা প্রাপ্তবয়স্ক বকনা বা গাভী তার স্বাভাবিক যে প্রজনন কাল, এই প্রজনন কালে যদি তার জননাঙ্গে ধারাবাহিক একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, সেটাকে আমরা বলছি স্টার্স সাইকেল বা ঋতুচক্র। আমার মনে হয় বুঝতে পেরেছি ঋতুচক্রটা কি জিনিস। তো ঋতুচক্র আমরা বুঝলাম। এখন চলে আসলো ঋতুচক্রের ধাপ। এর মোট 4টি ধাপ আছে। 4টি ধাপ। কি কি ধাপ? তাহলে ধাপগুলো আমরা জানতে হবে। আমরা আবার ধাপগুলো লিখে ফেলি। 4টি ধাপ। কি কি ধাপ? স্টার্স সাইকেলের 4টি ধাপ। প্রথম হচ্ছে প্রস্তুতি পর্ব। 1 নম্বর প্রস্তুতি পর্ব। নেক্সট হচ্ছে যৌন উত্তেজনা পর্ব।
3 নম্বর কামোত্তর পর্ব, 4 নম্বর নিষ্কার্য পর্ব। খুব সুন্দরভাবে খেয়াল করো, যেহেতু আমাদের অনলাইনে ক্লাসের টাইমটা কম, আমাকে কিন্তু একটু স্পিডে যেতে হয়, কিন্তু তোমাদের খেয়াল করতে হবে। আর এটা তুমি যেহেতু বারবার দেখতে পাবে, স্পিডে গেলেও আমার মনে হয় না তোমার কোনো সমস্যা হবে, যেহেতু বারবার তুমি ইচ্ছা করলে দেখতে পাবে। অতএব এইখানে কিন্তু এমন নয় যে সরাসরি ক্লাসে একবার বলে গেল আর তার দেখা যাচ্ছে না। তো এখানে যেহেতু ভিডিও করে রাখা হচ্ছে এবং তুমি ইউটিউবে গিয়ে বারবার দেখতে পারবে যতদিন তোমার ইচ্ছা, এজন্য আমাদের স্পেলে দিতে হচ্ছে। প্রস্তুতি পর্ব, এটা হচ্ছে তোমার একটা প্রাপ্তবয়স্ক গাভী বা বকনার দেখবে যে যৌনাঙ্গ দিয়ে একটা স্বচ্ছ পাতলা সাদা তরল পদার্থ বের হবে। এমন একটা সময় গরু বা গাভী বা বকনা একটু অস্বাভাবিক আচরণ করছে, এবং এই সময়কালটা থাকে হচ্ছে 1 থেকে 2 দিন। এটাকে বলা হচ্ছে প্রস্তুতি পর্ব। আমি কি বললাম যে প্রাপ্তবয়স্ক বকনা বা গাভী হঠাৎ করে দেখা যাবে তার কিছু পরিবর্তন, যৌনাঙ্গের কিছু পরিবর্তন হচ্ছে, এবং তার যৌনাঙ্গ দিয়ে পাতলা স্বচ্ছ সাদা তরল পদার্থ বের হচ্ছে, এবং এটা স্থায়ী হবে 1 থেকে 2 দিন। এই সময়টাকে আমরা বলছি কি প্রস্তুতি পর্ব। এরপরে কি বলছি আমি, যৌন উত্তেজনা পর্ব। যৌন উত্তেজনা পর্বটা এটা হচ্ছে যে ওই রকমের পরিবর্তন দেখা যাবে, কিন্তু যে পাতলা স্বচ্ছ সাদা পদার্থটি বের হচ্ছিল এটা একটু আঠালো হয়ে যাবে, তাহলে এটা আমি বলছি কিন্তু কদিন, 1 থেকে 2 দিন। এটার সময়কাল হচ্ছে 1 থেকে 2 দিন সময়কাল। আর এটাও 1 থেকে 2 দিন। এটা লক্ষণটা কি, যে এই সাদা স্বচ্ছ যে তরল পদার্থটি একটু আঠালো হয়ে যাবে, আর এখানে কিন্তু পাতলা ছিল। এবার চলে আসো কামোত্তর পর্ব। কামোত্তর পর্বটা এটা 2 দিন স্থায়ী হবে। এই স্বচ্ছ পদার্থটা আরও ঘন হয়ে যাবে, এবং এই সময়টাকে অবশ্যই গরুকে প্রজনন করে দেওয়া লাগবে। এর মধ্যে মানে প্রজনন কাল যেটা, প্রজনন সময় যেটা, এই কামোত্তর পর্বে এই ঘটনাটা ঘটবে 2 দিন। 2 দিনের মধ্যে কাজটা ঘটে যাবে। এবার হচ্ছে নিষ্কার্য পর্ব, এটা 15 দিন পরের ঘটনা। আমি ঋতুচক্র আসলো, তাকে প্রজনন করা দিলাম। এই ঋতুচক্রের 3টে ধাপ আমি পার করে ফেলেছি, আমি প্রজনন করেও দিয়েছি। কৃত্রিম প্রজনন যদি হয়, আমি কিন্তু আগের যে টপিক্সটা যে কৃত্রিম প্রজনন নিয়ে আলোচনাও করেছি, সেই আলোচনার 3 নম্বর ধাপ পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি। অর্থাৎ ওই যে এআই পাইপের মাধ্যমে বা এআই টিউবের মাধ্যমে কিন্তু আমি শুক্রাণু বা বীর্যকে তার জড়তে রিপ্লেস করে দিয়েছি অলরেডি। এটা 2 দিন সময়ের মধ্যে আমরা করে দিয়েছি। তারপরে 15 দিন পর হঠাৎ করে দেখা গেল যে না, এর ওই যে একটা গাভীকে বা একটা বকনাকে প্রজনন করে দিলে যে লক্ষণগুলো তার থাকে সেটা আর থাকছে না। অর্থাৎ তার কোনো জাইগট হয়নি, তার গর্ভ ধারণ সে করে নাই। এটা 15 দিন পরে এই লক্ষণটা দেখা যাবে, সেটা হচ্ছে নিষ্কার্য পর্ব। অনেক সময় বলে না যে গাভীটা তার বীর্য রাখে নাই, শুক্রাণুকে ধরে রাখে নাই, আর সেটা হচ্ছে নিষ্কার্য পর্ব। তো এই হচ্ছে তোমার ঋতুচক্রের পর্বসমূহ বা ধাপসমূহ। এখন চলে আসো ঋতুচক্রের লক্ষণসমূহ। খুব দ্রুত তোমরা সবাই জানো যে ঋতুচক্র যখন আসে, প্রাপ্তবয়স্ক বকনা বা গাভী অস্বাভাবিক আচরণ করে। ঋতুচক্রের লক্ষণ অস্বাভাবিক আচরণ করে। কিরকম অস্বাভাবিক আচরণ করে, যে সে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, তারপর কি হয়, তাপমাত্রা বৃদ্ধি, তারপর কি করে হাম্বা করে বারবার সে ডাকে। তারপর কি করে, সে ঘন ঘন প্রসাব করে এবং লেজ নাই। তোমরা এটা জানো হয়তো না, ঘন ঘন গরু থাকলে তোমরা জানবে প্রসাব করে আর লেজ নাই। তারপরে কি, যে সে অন্য পশুর উপর লাফিয়ে ওঠে,
আর বিপরীত লিঙ্গের পশুর প্রতি আকর্ষণ দেখা দেয়, অর্থাৎ সারের প্রতি তার আকর্ষণ বেশি দেখা দেয়। তাহলে এই লক্ষণগুলো তুমি দেখতে হবে। তারপর হচ্ছে কি, ওই যে প্রথম যে প্রস্তুতি পর্ব, যেটা ওর যৌনাঙ্গ দিয়ে স্বচ্ছ পাতলা সাদা তলপত্র বের হয়, এইগুলো হচ্ছে তোমার ঋতুচক্রের লক্ষণ সমূহ। আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো। তোমরা আবার একটু বই দেখো, বইয়ের সঙ্গে মিলিয়ে নাও, এবং যে কোনো প্রবলেমে তোমাদেরকে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটা দেখবে, আর হচ্ছে ইউটিউবটা বারবার দেখার চেষ্টা করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাড়ির ভিতরে থাকো, বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করো। ধন্যবাদ সবাইকে।